গভীর রাত, চারদিক নিস্তব্ধ, যেন প্রকৃতিরও ক্লান্তি এসে ঘুমিয়ে পড়েছে। দূর কোথাও কোনো কুকুরের হালকা ডেকে ওঠা অথবা বাতাসে দুলতে থাকা জানালার পর্দার সাড়া, এইসব মিলিয়ে এক অদ্ভুত নির্জনতা। আকাশে চাঁদ, তারা টিমটিম করে জ্বলছে। সেই আলোও যেন নিঃশব্দে নিঃশেষ হয়ে যাওয়া কোনো দীর্ঘশ্বাস। ঘরের দেয়ালে ঘড়ির টিকটিক শব্দ এই নীরবতার মাঝে যেন অনেকটা বেশি কর্কশ শোনায়। পৃথিবীটা ঠিক তখনই সবচেয়ে বেশি নিঃসঙ্গ লাগে যখন রাত গভীর হয় আর ভেতরে জমে থাকা হাজারটা কথা কাউকে বলা যায় না। এমন রাতেই মানুষ পুরনো কিছু মনে করে, হারিয়ে যাওয়া চিঠি খুঁজে বেড়ায় অথবা কাউকে খুব করে মিস করে। গভীর রাত কখনো খুব শান্ত, কখনো খুব ভারী। কায়নাত ভারী হয়ে আসা বুক নিয়ে ঘরের মেঝেতে বসে আছে নীরব হয়ে। পাশে কেউ বা কারোর অস্তিত্ব নেই। অন্য চলে গেছে তার ধোঁয়া ছোঁয়ার বাইরে। কায়নাত চোখের পলক ফেলল। গাল গড়িয়ে চোখের পানিগুলো বিসর্জন হচ্ছে। কোল বোধহয় ভিজে এলো। খোলা দরজার দিকে তাকিয়ে দেখল দরজাটা এখনো আধ খোলা। অন্য কোস্থান করেছে এই দরজা দিয়েই। শুকনো ঢোক গিলে বুকের মধ্যখানে হাত রাখল কায়নাত। ব্যথা হচ্ছে। যন্ত্রণায় বুকের ভেতরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সে তো চায়নি এই ভয়ঙ্কর মায়ায় জড়াতে। তাহলে কেন জড়িয়ে গেল? কেন ওই নিষ্ঠুর পুরুষটাকেই ভালোবাসতে গেল এই মনটা? ভালোবাসা শব্দটা যতটা কোমল শোনায়, সবসময় তার পরিণতি ততটা কোমল হয় না। কারোর জন্য হৃদয় নিঃশেষ করে দেয়া, প্রতিটা নিঃশ্বাসে তার নাম ধারণ করে বেঁচে থাকা, এসব সব সময় পূর্ণতায় গিয়ে থামে না। কখনো কখনো সবটা দেওয়া হয়, কিন্তু প্রাপ্যটা হয় শূন্য। তখনই বোঝা যায় ভালোবাসা একতরফা হলে সেটা আশীর্বাদ নয়, একটা নিঃশব্দ অভিশাপ। সে আসেনি, তবু কায়নাত অপেক্ষা করেছে একটু ভালোবাসার। সে বোঝেনি, তবু কায়নাত তার চোখে প্রেম খুঁজে নিতে চেয়েছিল। এই সব প্রেমই একদিন বৃথা হয়ে যায়, যেখানে ভালোবাসা থাকে, প্রাপ্তি থাকে না, যেখানে অপেক্ষা থাকে কিন্তু ফিরে আসার কেউ থাকে না। ভালোবাসায় বৃথা মানে একরাশ স্মৃতি, কিছু অপ্রকাশ্য কান্না আর একটা নীরব জায়গা, যেখানে কেউ আর ফিরে আসে না। ভালোবাসা মানেই যে সুখ, তা সব সময় ঠিক নয়। কখনো ভালোবাসা কেবলই একটা দীর্ঘশ্বাসের নাম, যেখানে দুজন নয়, একজন হাঁটে, যেখানে প্রতিশ্রুতি থাকে না, থাকে শুধু প্রতীক্ষা। তাকে ভেবেই প্রতিদিন বেঁচে থাকা, অথচ সে একবারও ভাবে না। তার অবহেলা দিনের পর দিন কাটিয়ে দেওয়া আর নিজের চোখের জল লুকিয়ে রাখা, এটাই হয়তো একতরফা ভালোবাসার একমাত্র পরিচয়। ভালোবাসা কখনো কাউকে কাছে আনে না, শুধু মানুষটাকে আরও দূরে ঠেলে দেয়। প্রেম হয়তো ছিল, কিন্তু সে ছিল না। আশা ছিল, কিন্তু উত্তর ছিল না। আঙুল ধরে রাখার ইচ্ছেটা ছিল প্রবল, কিন্তু সে ছেড়ে গিয়েছে একেবারে নির্ভীকভাবে। সবচেয়ে কষ্ট হয় তখন, যখন নিজের সমস্তটা নিঃশেষ করে কেউকে ভালোবাসা হয়, আর সে ভাবে ও তো কিছুই দেয়নি। ভালোবাসা তখনই দুঃখের হয়ে যায়, যখন কারোর সব কিছু হয়ে উঠেও তার কিছুই হতে পারো না। কায়নাত বোধহয় সেই কিছুই না। হয়তো তাই, তার কি আছে, কি দেখেই বা অর্ণ তাকে ভালোবাসবে? কিন্তু আদৌ ভালোবাসার জন্য কি কোনো কারণ প্রয়োজন হয়? অর্ণকে ভালোবাসার তো কোনো কারণ ছিল না, শুধু একটা কথাই যথেষ্ট ছিল, যে সে আমার স্বামী। কায়নাতের শরীর কাঁপছে। কাঁপা হাতে নিজের অধরে হাত রাখতেই চোখ বুজে এলো। এই ঠোঁটে এখনও অর্ণর ঠোঁটের পরশ লেগে আছে। খানিকক্ষণ আগে এই ঠোঁটে মত্ত হয়েছিল তার হালাল পুরুষ। এখন সে নেই, তার ছোঁয়া নেই, তার অস্তিত্ব নেই। আছে শুধু হাহাকার, যন্ত্রণা আর নিস্তব্ধতা। রাত পার হলো নির্ঘুমে। ভোর সকালে কায়নাত মাথায় ওড়না নিয়ে চৌধুরী বাড়ি থেকে বের হলো। দাদি আজ ভোর সকালে পাশের বাড়ি গিয়েছিলেন কোনো দরকারে। রাস্তায় কায়নাতকে দেখে তিনি কপাল কুঁচকালেন। এগিয়ে এলেন তার নিকট। কায়নাতের বিধ্বস্ত বদন দেখে আঁতকে উঠলেন তিনি। কিরে, কি হয়েছে তোর? এই অবস্থা কেন? কায়নাত মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি দাদি,
কোথায় গিয়েছিলে তুমি? রিমার বাড়ি গিয়েছিলাম হাঁসের ডিম আনতে। আতিয়া বেগম কায়নাতকে নিয়ে আবার বাড়ির ভিতরে এলেন। বাগানের উল্টো পাশে মুরগির ঘরের দরজা খুলে দিয়ে বাড়ির ভিতর থেকে চাল এনে ছিটিয়ে দিলেন। তারপর বাগানে কায়নাতের পাশে বসে বললেন, কি ভাবছিস এত? কায়নাত বেশ কিছুক্ষণ নীরব থেকে বলল, দাদি, আমার মায়ের কবর কোথায় জানো তুমি? আতিয়া বেগম চমকে উঠলেন। চোখ তুলে কায়নাতের শুকিয়ে যাওয়া মুখ দেখে বললেন, হঠাৎ এই প্রশ্ন? মায়ের কবর দেখতে ইচ্ছে করছে। আতিয়া বেগম উঠে দাঁড়ালেন, বললেন, আমার সাথে আয়। কায়নাত দাদির সাথে বাড়ির পেছনে পুকুর পাড়ে এলো। পুকুরের বাম পাশে বড় একটা জায়গায় কবর, চারপাশে কিছু ফুল গাছ লাগানো, ইট দিয়ে দেয়াল করা হয়েছে। আতিয়া বেগম বললেন, তুই এর আগে কখনো মিলির কবরের কথা জিজ্ঞেস করিসনি। আজ যখন করলি, ভাবলাম এত লুকোচুরি করে লাভ কি? কায়নাত কবর ঘেঁষে মাটিতে বসে পড়ল। জড়ালো কণ্ঠে বলল, আমি একটু মায়ের সাথে কথা বলি দাদি, তুমি যাও। আতিয়া বেগম দাঁড়িয়ে রইলেন। কায়নাতের মুখখানা কিছুক্ষণ দেখে নিঃশব্দে স্থান ত্যাগ করলেন। কায়নাত কবরের দেয়ালে হাত রাখল। নিচের নরম মাটি ছুঁয়ে কায়নাত যেন চিরচেনা কোনো আশ্রয় খুঁজে পায়। দুহাত ভর করে বসে পড়ে কবরের পাশে। মাটির গন্ধে ভেসে আসে শৈশবের দিন, মায়ের কোল, সেই আদর। কিন্তু আজ কবরটা নীরব, ঠিক যেমন তার জীবন। চোখে অশ্রু নয়, যেন পুরো হৃদয়টাই গলে পড়ছে ধীরে ধীরে। সে ফিসফিস করে বলে ওঠে, মা, তুমিও চলে গেলে। যে একমাত্র বুঝতে পারত আমার না বলা সকল কথা, তুমিও আজ নীরব। একবার জড়িয়ে ধরবে না মা? একবার বলবে না সব ঠিক হয়ে যাবে? হঠাৎ যেন কায়নাতের নিজের কণ্ঠের কাঁপুনিতে ভেঙে পড়ে। সবাই আছে, অথচ কেউ নেই মা। এ বাড়ির প্রতিটা দেয়াল বোবা। অর্ণ, সে তো যেন একটা পাথর, মুখে কিছুই বলে না, চোখেও না। কিন্তু আমি জানি মা, সে চাইলেই আমার পুরো দুনিয়া রঙিন হবে। মাটির উপর হাত রাখে সে। তুমি থাকলে বলতে না মা, বলতে না, কায়নাত, তুই অন্য কারো নয়, আমার মেয়েই থাকবি চিরকাল। কায়নাত হাউমাউ করে কেঁদে ওঠে। সবাই বলে সময় সব ঠিক হয়, কিন্তু সময় তো শুধু কেড়ে নিয়েছে মা, কিছুই ফেরত দেয়নি। তুমিও না, অর্ণও না। কারো মাঝেই আমি আর নিজেকে খুঁজে পাই না। এই পৃথিবীটা এত নির্দয় কেন মা? একটা হাওয়া বইছে হালকা। কায়নাত কবরের পাশে মাথা রেখে চুপ করে শুয়ে পড়ে। এই নিঃসঙ্গ পৃথিবীতে আর কোনো আশ্রয় নেই, শুধু এই নিঃশব্দ মাটি তার একমাত্র মা। মা তো নেই, মায়ের শরীরের ঘ্রাণখানাও নেই। আছে শুধু মাটি, যেখানে মায়ের একমাত্র শেষ অস্তিত্ব আছে। চারপাশটা নীরব। কবরের পাশে পুরনো গাছগুলো যেন মাথা নিচু করে কায়নাতের কান্না দেখছে। সে চুপচাপ এসে মায়ের কবরের পাশে শুয়ে আছে। একটুও শব্দ না করে হাত বুলিয়ে দেয় দেয়ালের উপর, যেন আদর করছে। তার চোখে জল, ঠোঁট কাঁপছে, কিন্তু কিছুতেই সে কথাটা শুরু করতে পারছে না। তারপর ফিসফিস করে ওঠে, মা, জানো, আমার কোলে মাথা রাখতে ইচ্ছে করছে খুব। একটা রাত, শুধু একটা রাত, যেখানে আমি ভেঙে পড়তে পারি। কেউ না ঠেকিয়ে বলে, কাঁদ কায়নাত, কাঁদ, আমি আছি তো। কিন্তু কে আছে মা? তুমি ছাড়া কেউ তো কখনো বুঝতেই চায়নি আমার হাসির পেছনে কতটা কান্না লুকানো থাকে। তার কণ্ঠ ভেঙে যায়। হাতের আঙুল দিয়ে কবরের মাটি আঁচড়াতে থাকে সে, যেন প্রতিটা ঘর্ষণে ব্যথা লাঘব হবে। অর্ণ মা, সে আমার কিছু, কিন্তু কিছুই না। আমি তাকিয়ে থাকি তার দিকে, কিন্তু সে চোখ ফিরিয়ে নেয়। আমি চিৎকার না করে শুধু তাকিয়ে থাকি, আর সে একটা কথাও বলে না। মা, তুমি বলো মা, আমার দোষটা কি? তার চোখ থেকে ঝরে পড়ে টুপটাপ অশ্রু, কবরের মাটির ভেজা জায়গায় মিলিয়ে যায়। তুমি কি শুনতে পাচ্ছ মা? আমি আর পারছি না। এই নীরব ভালোবাসা, এই অবহেলায় টিকে থাকা, সব কিছুই জ্বলতে জ্বলতে আমি ভিতর থেকে পুড়ে ছাই হয়ে যাচ্ছি মা। কিন্তু কেউ জানে না, কেউ দেখে না, কেউ বুঝেও না। সে দেয়ালে হাত ঠেকিয়ে রেখে ফিসফিস করে বলে, তুমি থাকলে বলতে না মা, কায়নাত, যে তোকে ভালোবাসে না তার জন্য কাঁদিস না।
কিন্তু মা, আমি জানিই না সে ভালোবাসে কিনা। কিছুই তো বলে না। এভাবে চুপ করে থাকলে মা, ভালোবাসাও একদিন মারা যায়, তাই না? শেষের দিকে কায়নাতের কান্নার শব্দটাই যেন দম বন্ধ করে দেয় চারপাশ। নীরব আকাশে পাখিগুলোও ঝিম ধরে থাকে, আর কবরের সেই নরম মাটিতে একটা মেয়ে তার সমস্ত ভাঙা হৃদয় ছড়িয়ে দিয়ে বসে থাকে, কেবল তার মা নামের পৃথিবীটার কাছে। কায়নাত একবার মাকে জড়িয়ে ধরে বলতে চায়, মা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে? তুমি জানো আমার এই ছোট বুকে কত যন্ত্রণা পুষে রেখেছি। মাথায় একটু হাত বুলিয়ে দাও না মা। বিকেলবেলায় আসগর চৌধুরী, আতিয়া বেগম, হাসান, রেখা, আব্দুর চৌধুরী এবং নাজনীন গেল মেয়ে দেখতে। খানিকক্ষণ আগেই বের হয়েছেন তারা। কায়নাত গোসল সেরে ছাদে গিয়েছিল, হঠাৎ হাতের ফোন বেজে ওঠায় সে চোখ রাখল হাতের ফোনের দিকে। নিশা কল করেছে। সে কল রিসিভ করতেই নিশা উপাস থেকে বলল, কায়নাত? জি আপু। নিশা শুকনো গলা ভিজিয়ে বলল, ভাইয়া চলে গেছে। ভাইয়া কানাডা চলে গেছে আজ। কায়নাতের শ্বাস আটকে এলো। মনে হলো কেউ যেন ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করছে। তাহলে কি অন্য সব কিছুর ইতি টেনে চলে গেল দূর দেশে? আর বুঝি লোকটার গম্ভীর মুখ দেখা হবে না, সেই চোখে চোখ রেখে কথা হবে না। কায়নাতের নাকের পাতা ফুলে এলো। সে বলল, ভালোই তো হয়েছে। তুমি বুঝতে পারছো না, ভাইয়া এভাবে হুট করে কেন চলে যাবে? কাল না তোমার সাথে ভাইয়ার দেখা হয়েছে? তোমাদের মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? তুমি জানলে কি করে? ভাইয়া বলেছিল। বাদ দাও, চলে গেছে, ভালো হয়েছে। কায়নাত কল কেটে দিল। বিকেলটা আজ যেন অস্বাভাবিক শান্ত। না রোদ আছে, না বৃষ্টি, শুধু একটা ধূসর বিষণ্ণ আকাশ মাথার ওপরে যেন চুপচাপ বসে আছে। কায়নাতের ছাদের এক কোণায় দাঁড়িয়ে তার চুলে হালকা বাতাস লাগছে, কিন্তু তাতে একটুও প্রশান্তি নেই। তার দু চোখ স্থির, দূরে তাকিয়ে আছে, অথচ কিছুই দেখছে না। ভেতরের কষ্ট যেন এতটাই জমে আছে যে চোখে জল আসতেও ভয় পায়। শুধু বুকটা ভারী হয়ে আছে, যেন কিছু একটা আটকে আছে। চিৎকার করে বেরিয়ে আসতে চায়, কিন্তু পারে না। হঠাৎ করে সে নিঃশব্দে ফিসফিস করে বলে, এমন করে কেন মনটা হঠাৎ ভারী হয়ে যায়? কেউ কিছু বলেনি, কেউ কিছু করেনি, তবু কেন এতটা একা লাগে? দূরের আকাশে তখনও সূর্য ডোবে না করছে। আলো আর অন্ধকারের মাঝামাঝি এক অদ্ভুত বিষণ্ণতা, ঠিক কায়নাতের হৃদয়ের মতো। তার মন চায় কেউ এসে জিজ্ঞেস করুক, কি হয়েছে কায়নাত? কিন্তু কেউ আসে না। প্রতিদিনের মতোই আজও কেউ তাকে খেয়াল করে না। এমন সময় বাতাস একটু জোরে বয়ে যায়, তার ওড়নাটা ছিঁড়ে বেরিয়ে যায় হাত থেকে, ঠিক যেমন মানুষগুলো একে একে বেরিয়ে গেছে তার জীবন থেকে। কায়নাত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে আকাশের নিচে, এই নীরব বিকেলে, যেখানে না আছে শব্দ, না আছে কোনো উত্তর। শুধু তার ভারী মনটা আর বিষণ্ণ আকাশটা একসঙ্গে চুপ করে কাঁদে, যেমনটা বোবা মানুষ কাঁদে। দিনটা সত্যিই আজ ভীষণ বিষণ্ণ। নুসরাত বেহরুজ বেগমের সাথে মার্কেটে গিয়েছিল একটু দরকারে। যদিও তার রেস্ট দরকার, তবুও জেদ ধরে গিয়েছে। এখন তারা মার্কেট থেকে বেরিয়ে এসে গাড়ির জন্য দাঁড়ালো। ড্রাইভার গাড়ি নিয়ে আসছে। নুসরাত আশেপাশে একবার চোখ বোলালো। হঠাৎ মার্কেটের মেন গেটের দিকে চোখ যেতেই দৃষ্টি স্থির হল। অতি পরিচিত একজনের মুখ দেখে দম বন্ধ হয়ে এলো। তার প্রাক্তন স্বামী এক মেয়ের হাত ধরে এগিয়ে আসছে এদিকটায়। ওই তো সেই দিনের মেয়েটা, যে মেয়েটার কপালে ঠোঁটে চুমু এঁকেছিল শাওন, যার চোখে চোখ রেখে বলেছিল, তোমায় আমি ভালোবাসি। বিয়ের পরের কয়েকটা মাস ছিল একরকম স্বপ্নের মতো। সকালগুলো শুরু হতো ওর মুখ দেখে, রাতে ঘুম আসতো ওর পাশে মাথা রেখে। ভেবেছিল নুসরাতের জীবনের চাওয়া পাওয়া সব ওর মাঝেই শেষ। কিন্তু ধীরে ধীরে বদলে যেতে লাগলো সবকিছু। ফোনে পাসওয়ার্ড, মেসেজে হাসি লুকানো, অজুহাত দিয়ে বাসার বাইরে থাকা। নুসরাতের মনের ভিতরে কেমন একটা অশান্তি বাসা বাঁধছিল। তবুও নিজেকে বোঝাতো, হয়তো আমি বাড়িয়ে ভাবছি। একদিন একটা কল আসলো ওর অফিসের নামে, কিন্তু কল রিসিভ করে দেখে অপর প্রান্তে এক অচেনা মেয়ের কণ্ঠ। তোমার স্বামী এখন আউটিংয়ে ব্যস্ত, পরে কথা বলো। হাসির শব্দটা ছিল হাড় কাঁপানো। নুসরাতের বুক কাঁপতে লাগলো, হাত পা ঠান্ডা হয়ে এলো। মন বলল, না, এটা ভুল হচ্ছে, ও এমন হতে পারে না। কয়েকদিন পরে সন্ধ্যাবেলা ওকে ফলো করল নুসরাত। একটা রেস্টুরেন্টে গিয়ে দাঁড়ালো জানালার পাশে। ভেতরে তাকিয়ে দেখে তার ভালোবাসা, তার স্বামী অন্য এক মেয়ের হাত ধরে বসে আছে। তাদের হাসি, চোখে চোখ রাখা, আর একটু পরে
সেই মেয়েকে কপারে চুমু খেতে দেখল নুসরাত। নুসরাতের নিঃশ্বাস আটকে গেল, চোখ ঝাপসা হয়ে এলো। দুনিয়া যেন থেমে গেল এক নিমেষে। যার নামে কবুল পড়েছিল, যার নামের পাশে নিজের নাম জুড়েছিলাম, সে আজ আর তার নয়। বাসায় ফিরে দরজা বন্ধ করে বসে রইল অন্ধকার ঘরে। আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করল, ভালোবাসা ছিল সত্যি, নাকি আমি একা ভালোবেসেছিলাম? সে না বুঝেই বুঝে গিয়েছিল সবকিছু শুরু হয়েছিল খুব সাদামাটা এক ভালোবাসা দিয়ে। তাকে পেয়েছিল নিজের জীবনের সবচেয়ে মূল্যবান পাওনা ভেবে। তার চোখে যেন দেখেছিল তার ভবিষ্যৎ সংসার, তার কণ্ঠে শুনেছিল নিঃস্বার্থ আশ্বাসের সুর। বিয়ের পর প্রথম কয়েকটা মাস ছিল রঙিন, আকাশও যেন একটু বেশি নীল ছিল। আর নুসরাতের মন একটা ছোট পাখির মতো খাঁচার ভেতরে থেকেও স্বাধীন ছিল। তবে ধীরে ধীরে তার চোখের দৃষ্টিতে সে হারিয়ে যেতে লাগল। তার হাসির অর্থ যেন বদলে গেল, তার ছোঁয়া ঠান্ডা হয়ে উঠল, যেন নুসরাত শুধু একটা অভ্যেস হয়ে গিয়েছিল তার জীবনে। একদিন অদ্ভুত এক অস্থিরতা নিয়ে চোখ খুলল। মন বলল, আজ কিছু একটা হবে। কিছু বলার ছিল না কারো, তবু চারপাশে কেমন নিঃশব্দ চাপা আন্না ভাসছিল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল এক নির্জন রাস্তায়, যেখানে তাকে দেখল একটা অচেনা মেয়ের হাত ধরে হেসে হেসে কথা বলছে। আর মুহূর্তের মধ্যেই সে মাথা নিচু করে মেয়েটার কপালে চুমু খেয়ে বলল, তুমি ছাড়া আমি কিছুই না। নুসরাতের ভেতরটা হু হু করে উঠল। শব্দ হলো না, কান্না এলো না, শুধু বুকের মাঝখানে একটা ভারী পাথর বসে গেল। চোখে জল এলো, কিন্তু গাল ভিজল না। চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠস্বর হারিয়ে ফেলল। নুসরাত শুধু দাঁড়িয়ে রইল নির্বাক, একটা দৃশ্য দেখে যা সে জানত কিন্তু মানতে চায়নি। বাসায় ফিরে এসে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে জিজ্ঞেস করলাম, তুই কি এতটাই কম ছিলি যে ভালোবাসার জায়গায় ছলনা পেলি? আয়না উত্তর দিল না, শুধু চুপচাপ তাকিয়ে থাকল নুসরাতের চোখের দিকে, যেখান থেকে নীরব কান্না ঝরছিল। সেই রাতে বালিশে মুখ গুজে একটাই কথা বলেছিল, যে ভালোবাসা কাঁধে ভরসা রাখে না, সে ভালোবাসা নয়, সে ছিল একটা সুন্দর অভিনয়। রাত 12:34, ঘুম আসছে না, মনটাও কেমন জানি ভারী। নুসরাত আজ সত্যিটা চোখে দেখছে না, শুনছে না, কিছু বুঝতেও পারছে না। আজ সে চোখে দেখেছে, নিজের চোখে, যাকে এতটা ভালোবেসে নিজের জীবনটাকে তার হাতে তুলে দিয়েছিল, সে আজ অন্য কারো কপালে চুমু এঁকে তার ভালোবাসা প্রকাশ করছিল। একটা হাসি মুখে, একরাশ ভালোবাসা নিয়ে, যেভাবে একদিন নুসরাতের দিকে তাকিয়ে বলেছিল, তুমি ছাড়া কিছুই চাই না। আজ সেই একই লাইনটা আরেকজনের কানে ফিসফিস করে বলল। নুসরাত দাঁড়িয়েছিল একটু দূরে, ভাঙা জানালার কাচের ওপাশ থেকে দেখছিল নিজের ভালোবাসার অপমর্যাদা। কিছু একটা বলার ছিল, কিন্তু কণ্ঠ আটকে গেল। চোখে জল এসেছিল, কিন্তু দৃষ্টি ঝাপসা হয়নি, কারণ সে তখন আর কাঁদতে পারছিল না, যেন পাথর হয়ে গিয়েছিল, একটা স্তব্ধ ঠান্ডা পাথর। নুসরাত কি ভুল করেছিল? ভালোবেসে, বিশ্বাস করে, নাকি নিজেকে পুরোপুরি তার করে দিয়ে? নুসরাত নিজেকেই চিনতে পারছিল না আয়নায়। এই নুসরাত নাকি সেই মেয়ে যে নতুন শাড়ি পরে তার জন্য অপেক্ষা করত, যে প্রতিটি দুঃখ লুকিয়ে রেখে বলতো, তুমি থাকলেই সব ঠিক আছে? আজ সেই নুসরাত শুধুই একটা নির্বাক গল্প, যার নায়ক পালিয়ে গেছে আরেকটা গল্পে। একটাই কথা মাথায় ঘুরছে বারবার, ভালোবাসা যদি ভাগ হয়, তবে সেটা ভালোবাসা ছিল না। কাল সকাল হবে, ঘুড়ি উড়বে, মানুষ হাসবে, আর সে। নুসরাত ডিভোর্সের কয়েকদিন আগে জানতে পারে সে প্রেগনেন্ট। শাওনকে বলেছিল, তোমার বাচ্চা আমার গর্ভে। সেদিন শাওন চুপ ছিল, যেন চুপ থেকে বুঝিয়ে দিচ্ছিল, এই বাচ্চা কিংবা তুমি কাউকেই আমার চাই না। নুসরাত ভালোবেসেই বিয়ে করেছিল শাওনকে। সবার মত নিয়েই তো বিয়েটা হয়েছিল, কিন্তু সুখ হাসেনি কপালে। শুধু ব্যবহার হয়ে গেছে দিনের পর দিন, রাতের পর রাত। সে দীর্ঘশ্বাস ফেলল, গাড়ির জানলায় দৃষ্টি রেখে রাস্তার দিকে তাকিয়ে লম্বা শ্বাস টানল। আজ আবার অনেক দিন পর তার সাথে দেখা হলো, তবে কথা হলো না, চোখে চোখ রাখা হলো না। আর বলা না, শুনছ, তোমার বাচ্চা বড় হচ্ছে আমার গর্ভে। তুই কাউকে না বলে হঠাৎ দেশ ছাড়লি কেন? মেহরাব প্রশ্ন করতেই ফোনের ওপাশ থেকে অর্ণ শুধায়, ইচ্ছে। এটা কি ঠিক করলি? এখনও কিছুদিন ছুটি আছে। এসব ফালতু ব্যাপার নিয়ে কথা বলতে চাইলে ফোন রাখ। মেহরাব দীর্ঘশ্বাস ফেলে বলল,
খোঁজ পেয়েছি ভেরেস্কোর লোক খুলনায় গেছে। আমি জানি না নেক্সট পদক্ষেপ কি, তবে মনে হচ্ছে কিছুদিনের মধ্যে একটা না একটা কিছু ঘটবে। এই সময়ে তোর চলে যাওয়াটা একদম বেমানান। অর্ণ চুপ রইল খানিকক্ষণ, তারপর গম্ভীর কণ্ঠে বলল, রাখছি, পরে কথা হবে। কল কেটে দিল অর্ণ। মেহরাব চাপা নিঃশ্বাস ফেলে ক্যাফে থেকে বেরোল। বাইকের চাবি ঘুরিয়ে রোডের সামনে আসতেই দেখা মিলল উজ্জ্বল শ্যামকন্যা সুরঞ্জনার। সাথে একটা সুদর্শন যুবকও আছে। এই ছেলের সাথেই বোধহয় বাগদান হয়েছে সুরঞ্জনার। মেহরাব তাকিয়ে রইল অনেকক্ষণ। সময় পার হলো, রাস্তায় মানুষের আনাগোনা বাড়ল, তবুও তার দৃষ্টি সরল না। বুকের মাঝে কোথাও একটা যেন ব্যথা অনুভব করল সে। সুরঞ্জনা তার ভালো লাগা ছিল। আজ মনে হচ্ছে না, কোথাও একটা ভালোবাসাও সৃষ্টি হয়েছিল, যা মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। সবাই যে ভালোবাসা পাবে সেটা কোথায় লেখা আছে?